হ্যালো ডিয়ার স্টুডেন্টস, মিডনাইট সানস্টাডিতে তোমাদের সকলকে স্বাগত। তো তোমাদের নবম শ্রেণী ক্লাস 9-এর অঙ্কের বাস্তব সংখ্যার ফার্স্ট চ্যাপ্টারটা আমি তোমাদের কমপ্লিট করিয়ে দিয়েছি। এখন এই বাস্তব সংখ্যারই আরেকটা চ্যাপ্টার কোষে দেখি 1.2, এই চ্যাপ্টারটা আমরা করব। ঠিক আছে? তো কোষে দেখি 1.2 এখানে মেনলি দেখো আগের চ্যাপ্টারে আমরা যে মূলদ সংখ্যা ছিল সেই মূলদ সংখ্যা সম্পর্কে আমরা জেনেছিলাম, কিন্তু এই চ্যাপ্টারে আমাদের একটু অমূলদ সংখ্যা সম্পর্কে জানতে হবে। তো তোমরা অনেকেই তো মোটামুটি মূলদ সংখ্যা জিনিসটা বুঝে নিয়েছো আশা করি প্রত্যেকে। আর মূলদ সংখ্যাটা তো ইজিভাবে বুঝে নিতে পারো, কিন্তু অমূলদ সংখ্যা অনেকেরই বুঝতে একটু অসুবিধা হয়। তো তোমাদের আমি ভেঙে ভেঙে বলবো যাতে তোমরা বুঝতে পারো জিনিসটা। দেখো, অমূলদ সংখ্যা আমরা কাকে বলবো? ঠিক আছে, প্রথমত আমরা বলছি যে বাস্তব সংখ্যা মানে কি। বাস্তব সংখ্যা বললাম যে মূলদ সংখ্যা এবং অমূলদ সংখ্যা দুটো মিলিয়ে তবেই কিন্তু বাস্তব সংখ্যা। তাহলে বাস্তব সংখ্যা মানে হচ্ছে তোমার মূলদ সংখ্যা থাকবে, মানে মূলদ সংখ্যা এবং অমূলদ সংখ্যা সব মিলিয়ে কিন্তু টোটাল আমাদের বাস্তব সংখ্যাটা আসছে। তাহলে মূলদ সংখ্যা অলরেডি আমরা আগের চ্যাপ্টারে শিখে নিয়েছি, এবার আমরা শিখব অমূলদ সংখ্যা। দেখো, অমূলদ সংখ্যার ক্ষেত্রে কি বলছে, যে সকল সংখ্যাকে পি বাই কিউ আকারে প্রকাশ করা যায় না, পি বাই কিউ আকারে প্রকাশ করা যায় না, যেখানে পি এবং কিউ হচ্ছে পূর্ণ সংখ্যা। তাহলে পি কিউ এরা কিন্তু পূর্ণ সংখ্যা এবং কিউ নট ইকলস টু জিরো। তাহলে আগের ক্ষেত্রেও আমরা দেখলাম কিউ নট ইকলস টু জিরো, এক্ষেত্রেও কিন্তু কিউ নট ইকলস টু জিরো। আচ্ছা, তাদেরকে বলা হচ্ছে অমূলদ সংখ্যা বা ইরেশনাল নাম্বার। তাহলে পি বাই কিউ আকারে প্রকাশ করা যায় না, ঠিক আছে, এটা বলে দিয়েছে। আর কিউ আমাদের শূন্য হতে পারবে না, কারণ কি কিউ যদি শূন্য হয়ে যায়, নিচেরটা যদি শূন্য হয়ে যায়, ধরো আমি 5/0 লিখলাম, নিচেরটা যদি শূন্য হয়ে যায়, আমরা কি বলেছি, ধরো 5 একে 5, 5-এ 0 0 দিয়ে 5 হলো, বা 4-এ 0 0, এভাবে করে আমাদের কোনো দিনও এটা কমপ্লিট হবে না। ঠিক আছে, কোনো দিনও এখানে আমরা কোনো বাস্তব মান পাবো না, তার জন্য এটা বাস্তব সংখ্যা নয়। বাস্তব সংখ্যা আমরা পাবো না, মানে কিউ নট ইকুয়ালস টু অলওয়েজ জিরো হবে। আচ্ছা, এটা না হয়ে গেল। এবার বলছে পি বাই কিউ আকারে প্রকাশ করা যায় না, ব্যাপারটার মানে কি? আচ্ছা দেখো, এখানে আমরা এই যে এক্সাম্পল কি আছে, যেমন আছে দেখো √2, √3, √5, এগুলো সব বলছে অমূলদ সংখ্যা। আচ্ছা, √2কে আমরা কি এভাবে লিখতে পারি না, √2 বাই ধরো 4 লিখে দিলাম। তোমাদের মনের মধ্যে প্রশ্ন আসতে পারে যে আমি তো পি বাই কিউ আকারে প্রকাশ করে দিলাম, তাই না? ধরো পি মানে হচ্ছে √5, √2, আর কিউ মানে হচ্ছে 4, তাহলে ব্যাস বিন্দাস পি বাই কিউ আকারে প্রকাশ করে দিলাম। কিন্তু যদি আমরা ভালো করে দেখি, বা তুমি √2 বাই যদি বলো 1, ঠিক আছে, এটাও বলতে পারো। √2 বাই 1 মানেই তো √2, এটা বাদ দিলাম প্রথমটা, √2 বাই 1 মানেই তো √2, তাই না? তাহলে পি বাই কিউ আকারে তো প্রকাশ করা যাচ্ছে, তার সত্ত্বেও কেন বলছে যে √2টাকে আমাদের অমূলদ সংখ্যা? কেন বলছে? দেখো, আমরা যে √2 ধরলাম, এখানে বলেছে পি এবং কিউ দুটোই পূর্ণ সংখ্যা হতে হবে। তাহলে √2 কি পূর্ণ সংখ্যা? √2 তো পূর্ণ সংখ্যা নয়। 2, 3, 4 এগুলো হচ্ছে পূর্ণ সংখ্যা, কিন্তু √2 পূর্ণ সংখ্যা নয়। আমাদের পি এবং কিউ পূর্ণ সংখ্যা হতে হবে, তাই না? তার জন্যই কিন্তু আমরা তাহলে এটা বলতে পারি না। তাহলে আমাদের √2, √3, √5 বা -√11 আমরা বলতে পারি, বা -√5 বলতে পারি। তাহলে এইগুলো সবগুলো হচ্ছে আমাদের অমূলদ সংখ্যা। কিন্তু √4 কি আমরা অমূলদ বলবো? দেখো, √4 মানে কত? 2 2 4, 2 হয়ে যাচ্ছে। ধরো √100 আছে, তার মানে কত? সেটা হচ্ছে 10। তাহলে এগুলো কিন্তু মূলদ সংখ্যা। এই যে √4, √100 এগুলো হয়ে যাচ্ছে মূলদ সংখ্যা। কিন্তু √2, √3, √5, √11 বা ধরো √13 এগুলো হয়ে যাবে অমূলদ সংখ্যা। আরও তোমাদের ব্যাপারটা আমি ভালো করে বুঝিয়ে দিই। দেখো, আমাদের একটা এক্সাম্পল হিসেবে ধরো আমি বলছি 0.262626 ... এরকম একটা সংখ্যা আছে। তো তোমরা পৌনঃপুনিকের যে হিসেবে শিখেছিলে, এটাকে আমরা কি লিখতে পারি, যে 0.26 তার মাথায় পৌনঃপুনিক, ঠিক আছে? কারণ এগুলো কি করছে, 2626 বারবার দেখো রিপিট হচ্ছে, তাই তো? এটার মানে কি? এটা মানে হচ্ছে 26/99। তাহলে এটাকে কিন্তু পি বাই কিউ আকারে প্রকাশ করা যাচ্ছে, আমি যেটা লিখলাম। ওকে, আমি যেটা লিখলাম সেটাকে পি বাই কিউ আকারে প্রকাশ করা যাচ্ছে, যেহেতু বারবার করে রিপিট হচ্ছে,
তার মানে সেটার মাথায় পৌনঃপুনিক। কিন্তু কিন্তু আমি এটাকে এভাবেও লিখতে পারি, মানে আমি যদি এভাবে লিখি জিনিসটাকে, ধরো 0.261, তারপর 2611, 261111, 261111, 26, তাহলে বুঝতেই পারছো তারপরে এরকম 11 এরকম হতে থাকবে। তাহলে প্রথমে একটা ছিল 1, তারপরে 2 হয়ে গেল, 3টে 4টে 5টা। এই যে সংখ্যাটা আমরা পেলাম এখন, এই যে সংখ্যাটা আমরা পেলাম, এটাকে আমরা কি পি বাই কিউ আকারে প্রকাশ করতে পারবো? পারবো না। কেন পারবো না? কারণ দেখো রিপিট তো হচ্ছে না, আমার 261, তারপর 26 আবার 11 হয়ে যাচ্ছে, 26111 হয়ে যাচ্ছে। তাহলে এটা রিপিট যেহেতু হচ্ছে না, তাহলে আমাদের এটাকে কিন্তু পি বাই কিউ আকারে প্রকাশ করতে পারবো না। এখানে একটা এক্সাম্পল দেখো, এই যে কী আছে, 0.1011011110 এভাবে করে চলতে থাকবে। তাহলে এটা কিন্তু একটা অমূলদ সংখ্যা। তোমাদের আমি যেটা দেখালাম এটা কিন্তু একটা অমূলদ সংখ্যা। ঠিক আছে, আশা করি তোমরা এইটুকুনি বুঝতে পেরেছো। তাহলে আমাদের মূলদ সংখ্যা আর অমূলদ সংখ্যার মধ্যে যে বেসিক ডিফারেন্সটা, সেটা কি, মূলদ সংখ্যাকে আমরা পি বাই কিউ আকারে প্রকাশ করতে পারি, কিন্তু অমূলদ সংখ্যাকে আমরা পি বাই কিউ আকারে প্রকাশ করতে পারি না। আর তার সাথে এক্সাম্পলগুলো আমরা দেখে নিলাম। চলো, দেখো সবসময় ভাবি যে তোমাদের ভিডিওটা অনেকটা ছোট করে দেব, কিন্তু এই সমস্ত জিনিসগুলো আলোচনা করতে ইচ্ছে করে, কারণ কি, তোমরা ম্যাক্সিমাম স্টুডেন্টরা না এই জিনিসগুলো মানে না জেনে তোমরা স্টাডি করো, এগুলো তোমরা অনেকেই জানতে চাও না বা জানো না, কিন্তু এগুলো জানলে তোমাদের কিন্তু কনসেপ্টটা অনেক বেশি স্ট্রং হবে। ঠিক আছে, তার জন্য তোমাদেরকে এগুলো আমি বলি, আমি আমার যা নলেজ আছে সেটা তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করি। দেখো বলছে যে সকল মূলদ সংখ্যার দল এবং অমূলদ সংখ্যার দল মিলে বাস্তব সংখ্যার দল পাবো আমরা। অলরেডি তোমাদের বলেছি বাস্তব সংখ্যা মানে কি। বাস্তব সংখ্যা মানে হচ্ছে মূলদ সংখ্যা এবং তার সাথে অমূলদ সংখ্যা দুটোর টোটাল সমষ্টি। বাস্তব সংখ্যার দলকে সাধারণত ইংরেজি বর্ণমালা ক্যাপিটাল আর দিয়ে, মানে আমরা রিয়েল নাম্বার বলি, তাই না? বাস্তব সংখ্যা মানে রিয়েল নাম্বার, রিয়েল নাম্বার, তার জন্য আর দ্বারা প্রকাশ করা হয়। এবার দেখো এখানে যে ছকটা দিয়েছে, যে দেখো এখানে বাস্তব সংখ্যার দল, মানে এখানে মূলদ এবং অমূলদ সব আছে। দেখো এখানে আমাদের প্রথমে স্বাভাবিক সংখ্যার এটা ঘর, তারপরে দেখো শূন্য অ্যাড হয়ে যাচ্ছে, তার মানে এটা হয়ে যাচ্ছে তোমার অখণ্ড সংখ্যা। তারপরে দেখো যোগ বিয়োগ মানে 1 2 3 4 মাইনাস 1 2 3 4, তার মানে হচ্ছে পূর্ণ সংখ্যা অ্যাড হলো। পূর্ণ সংখ্যার পরে আমাদের এই যে ঘরটা, নীল ঘরটা, হলুদ ঘরটা মিলিয়ে টোটাল হয়ে যাচ্ছে আমাদের মূলদ সংখ্যার ঘর। মূলদ সংখ্যার পরে একদম উপরে মানে একেবারে আউটার যে ঘরটা আছে, সেটাতে কি আছে দেখো, পাই। তাহলে পাই কিন্তু একটা অমূলদ সংখ্যা, মোস্ট ইম্পর্ট্যান্ট। পাই হচ্ছে একটা অমূলদ সংখ্যা। √5 একটা অমূলদ সংখ্যা, √2 একটা অমূলদ সংখ্যা। এবার তোমাদের একটা প্রশ্ন হতে পারে যে দাদা পাই মানে তো 22/7, তাহলে 22/7 তো মূলদ সংখ্যা, তাহলে পাইকে কেন অমূলদ সংখ্যা বলছে? দেখো এই জায়গাটা খুব ভালো করে বুঝবে। তোমাকে এখন যদি বলা হয় যে 22/7 কি মূলদ সংখ্যা না অমূলদ সংখ্যা, আমরা বলবো অবশ্যই এটা মূলদ সংখ্যা, মূলদ সংখ্যা। কিন্তু কিন্তু এই পাই শুধু যদি বলে তখন আমরা বলবো অমূলদ সংখ্যা, কারণ পায়ের মান কিন্তু এক্স্যাক্ট 22/7 নয়। আমরা হিসাবের সুবিধার্থে 22/7 ধরি, কিন্তু পুরোপুরি 22/7 নয়। ঠিক আছে, পায়ের মানটা এরকম দশমিক দিয়ে, মানে একটা সংখ্যা, ওই অমূলদ সংখ্যা যেমন তোমাদের দেখিয়েছি, এই যে যেমন এটা এরকম করে 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 চলতে থাকে। ঠিক আছে, পায়ের মানটা, তার জন্য পাই কিন্তু অমূলদ সংখ্যা প্রকৃতপক্ষে। কিন্তু যদি 22/7 দেয় তাহলে আমরা লিখব মূলদ সংখ্যা। চলো এবার চলে আসছি আমরা কোষে দেখি 1.2। ঠিক আছে, মূল প্রশ্নে চলে আসছি। কোয়েশ্চেন নাম্বার 1 বলছে নিচের বক্তব্যের কোনটি সত্য এবং কোনটি মিথ্যা লিখি। এই জিনিসগুলো যদি বুঝে মুখস্থ করো একবারেই হয়ে যাবে, যদি না বুঝে মুখস্থ করো বারবার করে ভুলবে। ঠিক আছে, ভুলে যাবে। দেখো প্রথম প্রশ্নে কি বলছে, দুটি মূলদ সংখ্যার সমষ্টি সর্বদা মূলদ সংখ্যা হবে। এটা কি ঠিক নাকি ভুল? এটা কি সত্য না মিথ্যা? তুমি যে কোনো দুটো মূলদ সংখ্যা নাও,
তাদের সমষ্টি কি মূলদ সংখ্যা হবে? ধরো আমি বলছি 3 একটা মূলদ সংখ্যা, -7 একটা মূলদ সংখ্যা, তাহলে এদের যোগফল কত হবে? এদের যোগফল হয়ে যাবে -4। এটাও কিন্তু একটা মূলদ সংখ্যাই হচ্ছে। তুমি যেরকম সংখ্যা, যে কোনো খুশি সংখ্যা নাও, কোনো ভগ্নাংশ নাও, ঠিক আছে, ভগ্নাংশ নাও, তাও কিন্তু তাদের যোগফল হয়ে যাবে মূলদ সংখ্যা হবে। তার মানে একেরটা হচ্ছে আমাদের সত্য, একেরটা কী হবে? সত্য হয়ে যাবে। দুটি মূলদ সংখ্যার সমষ্টি সবসময় মূলদ সংখ্যাই হবে। পরের প্রশ্ন, কোয়েশ্চেন নাম্বার 2 বলছে যে দুটি অমূলদ সংখ্যার সমষ্টি সর্বদা অমূলদ সংখ্যা। ওকে, দেখো আমরা এক্সাম্পল নিয়ে নিই। ধরো দুটো অমূলদ সংখ্যা, একটা হচ্ছে √5 আর একটা হচ্ছে √3। তাহলে দুটি অমূলদ সংখ্যার সমষ্টি যদি আমরা করি, ধরো এটা করলাম, তাহলে এটা তো আর ভাঙতে পারবো না, এটা এটাই হবে। এবার √5 একটা অমূলদ সংখ্যা, আবার √3 একটা অমূলদ সংখ্যা, তাহলে এদের সমষ্টি অবশ্যই একটা অমূলদ সংখ্যা হচ্ছে। ঠিক আছে, অমূলদ সংখ্যা হয়ে যাচ্ছে। গেল এটা। আমরা আরও কয়েকটা এক্সাম্পল নিই। ধরো একটা আমি √5 নিলাম, তার সাথে আরেকটা নিলাম -√5। -√5 একটা মূলদ সংখ্যা, এই অমূলদ সংখ্যা, আবার √5 একটা অমূলদ সংখ্যা, তাই না? এদের সমষ্টি যদি আমরা বের করি, প্লাসে মাইনাসে -√5 সমান কত আসছে? 0। তাহলে শূন্য কি? শূন্য কিন্তু একটা মূলদ সংখ্যা, মূলদ সংখ্যা। তাহলে একটা জিনিস কি বুঝতে পারছো, যে দুটি অমূলদ সংখ্যার সমষ্টি সেটা অমূলদ সংখ্যাও হতে পারে, আবার সেটা মূলদ সংখ্যাও হতে পারে। তাহলে সর্বদা অমূলদ সংখ্যা কথাটা কিন্তু ভুল, তার মানে এটা হচ্ছে মিথ্যা। ঠিক আছে, আশা করি বোঝাতে পারলাম যে দুটি অমূলদ সংখ্যার সমষ্টি সেগুলো মূলদও হতে পারে, আবার অমূলদও হতে পারে। পরের প্রশ্ন, কোয়েশ্চেন নাম্বার 3 কি বলছে দেখো, দুটি মূলদ সংখ্যার গুণফল সর্বদা মূলদ সংখ্যা হবে। দুটো মূলদ সংখ্যার গুণফল, তুমি যে কোনো দুটো মূলদ সংখ্যা নিয়ে নাও। একটা ধরো 10 নিলে, আরেকটা নিলে ধরো 11। ঠিক আছে, দুটোতে মূলদ সংখ্যা, তাদের গুণফল কিন্তু মূলদ সংখ্যা হয়ে যাবে। বা তুমি একটা 0 নাও, আরেকটা নাও 123, তাহলে 0 আর 123 গুণ করলে 0 হয়ে যাবে। তাহলে দুটি মূলদ সংখ্যার গুণফল কিন্তু সর্বদা মূলদ সংখ্যাই হবে, এটা কিন্তু সত্য। ঠিক আছে, সত্য। চলো পরের প্রশ্ন, কোয়েশ্চেন নাম্বার 4। কোয়েশ্চেন নাম্বার 4 কি বলছে, দুটি অমূলদ সংখ্যার গুণফল সর্বদা মূলদ সংখ্যা। এটা একটু বুঝতে হবে। দুটো অমূলদ সংখ্যার গুণফল নিয়ে নিই আমরা এক্সাম্পল। ধরো একটা √3 নিলাম আর একটা √5 নিলাম, তাহলে তাদের গুণফল কত হচ্ছে? √3 × 5 = 15। তাহলে দুটি অমূলদ সংখ্যার গুণফল কী হয়ে গেল? অমূলদ সংখ্যাই হলো। √15 কী হচ্ছে? অমূলদ সংখ্যা। আবার আমরা যদি ধরো একটা √5 নিলাম আর একটাও যদি √5 নিই, ঠিক আছে, দুটোই অমূলদ সংখ্যা, তাদের গুণফল দেখো 5 হয়ে যাবে। √5 × √5 কত হয়ে যাবে? 5 হয়ে যাবে। সেটা হয়ে যাচ্ছে মূলদ সংখ্যা। তাহলে এটা সম্পূর্ণ মিথ্যা, মানে মিথ্যা হবে। কারণ কি, সর্বদা মূলদ সংখ্যা হয় না, কখনো কখনো মূলদ সংখ্যা হতে পারে, আবার অমূলদ সংখ্যা, দুরকমই হতে পারে দুটো অমূলদ সংখ্যার গুণফল। পরের প্রশ্ন, কোয়েশ্চেন নাম্বার 5। দুটি মূলদ সংখ্যায় বলছে প্রতিটি মূলদ সংখ্যাই বাস্তব সংখ্যা। প্রতিটি মূলদ সংখ্যাই বাস্তব সংখ্যা, অবশ্যই প্রতিটি মূলদ সংখ্যা বাস্তব সংখ্যা, এবং প্রতিটি অমূলদ সংখ্যাও কিন্তু বাস্তব সংখ্যা। তাহলে এটা অবশ্যই সত্য হয়ে যাবে, কারণ আমরা জানি বাস্তব সংখ্যা মানেই হচ্ছে মূলদ সংখ্যা আর অমূলদ সংখ্যা মিলিয়ে বাস্তব সংখ্যাটা হচ্ছে। পরেরটা দেখো 6, বলছে প্রতিটি বাস্তব সংখ্যাই অমূলদ সংখ্যা। দেখো কাণ্ড, প্রতিটি বাস্তব সংখ্যা কি অমূলদ সংখ্যা? বাস্তব সংখ্যার মধ্যে তো মূলদ সংখ্যাও আছে, এটা মিথ্যা হয়ে যাবে। ঠিক আছে, প্রতিটি বাস্তব সংখ্যাই অমূলদ সংখ্যা, এটা মিথ্যা হবে। যদি বলতো যে প্রতিটি অমূলদ সংখ্যাই বাস্তব সংখ্যা, তাহলে কিন্তু সত্য হতো। ওকে, তাহলে আমাদের হয়ে গেল এগুলো। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 2 বলছে যে অমূলদ সংখ্যা বলতে কী বোঝো? 4টি অমূলদ সংখ্যা লিখি।
তাহলে অমূলদ সংখ্যা কাকে বলে? আমরা অলরেডি আগেই পড়েছি যে সমস্ত সংখ্যাকে p/q আকারে, যে সমস্ত সংখ্যাকে, তাও একবার দেখিয়ে দিচ্ছি, এই যে সকল সংখ্যাকে p/q আকারে প্রকাশ করা যায় না, যেখানে p এবং q হচ্ছে পূর্ণ সংখ্যা এবং q নট ইকুয়ালস টু 0, তাদের বলা হচ্ছে অমূলদ সংখ্যা বা ইরেশনাল নাম্বার। এবং উদাহরণ আমাদের এগুলো দিয়ে দিতে হবে: √2, √3, √5, √11, ঠিক আছে, √13 বা -√15, এগুলো সবগুলো হবে, বা এখানে একটা এক্সাম্পল দেওয়া আছে, এগুলো সবগুলো অমূলদ সংখ্যার উদাহরণ। ওকে, হয়ে গেল, 4টি অমূলদ সংখ্যার উদাহরণ লিখে নেবে। চলো পরের প্রশ্ন, কোয়েশ্চেন নাম্বার 3। এগুলো খুব ইজি আছে। নিচের সংখ্যাগুলির মধ্যে কোনটি মূলদ সংখ্যা এবং কোনটি অমূলদ সংখ্যা সেটা লিখতে বলছে। কোয়েশ্চেন নাম্বার 1 আছে কত? √9। দেখো √9 মানে কত? 3। তার মানে এটি কী হবে? এটি একটি মূলদ সংখ্যা হয়ে যাবে, মূলদ সংখ্যা, তাই না? 3 হয়ে যাচ্ছে যেহেতু, তাহলে এটা মূলদ সংখ্যা হয়ে যাচ্ছে। 2 নম্বর দেখো 225, এটা হয়ে যাবে 15, ঠিক আছে, 15 স্কোয়ার হয়ে যায় 225, 15 15 225, এটা কী হবে? এটা একটি মূলদ সংখ্যা হয়ে যাবে, এটা কী হবে? মূলদ সংখ্যা। তো এটা যদি অসুবিধা হয় তোমরা এইভাবে করতে পারো, 225কে লসাগু করে নাও, 5 6 7 8 9, 3 দিয়ে যাবে, 3 7 21, 3 5 15, 3 দিয়ে যাবে, 3 2 6, 3 5 15, 5 5 25, ঠিক আছে, এভাবে করে নিতে পারো। এটা সমান কি লিখবে? 3 গুণ 3 গুণ 5 গুণ 5, 3 স্কোয়ার গুণ 5 স্কোয়ার, মানে 3 5 15, তাই তো, 15। তাহলে এইভাবে করে বের করতে পারো, এটা একটা মূলদ সংখ্যা লিখে দেবে। আশা করি বোঝাতে পারলাম। তারপরে দেখো কোয়েশ্চেন নাম্বার 3 বলা হচ্ছে কি √7। তাহলে √7 কী হবে? √7 একটি অমূলদ সংখ্যা, ঠিক আছে, যে কোনো মৌলিক সংখ্যার রুট হলেই সেটা অমূলদ সংখ্যা হয়ে যাবে। 1 মিনিট একটুখানি, নেক্সট দেখো, এটা হয়ে গেল। তাহলে 1 2 3, তাহলে √7 কী হবে? একটি অমূলদ সংখ্যা। √50 বলছে, 4এরটা বলছে √50, 50কে তুমি ভাঙো, 2 25, 5 5 25, তার মানে কী হবে? √2 গুণ 5 গুণ 5, মানে কি 2 গুণ 5 স্কোয়ার, অর্থাৎ 5√2 হয়ে যাচ্ছে, ঠিক আছে, যেটা রুট আর স্কোয়ার আউট হয়ে যাবে, 5√2 হয়ে যাচ্ছে। তাহলে এটা কিন্তু অমূলদ সংখ্যা, অমূলদ। √100 মানে কি? √100 মানে হচ্ছে 10 10 100, 10, তার মানে এটা হচ্ছে মূলদ সংখ্যা, এটা হবে মূলদ সংখ্যা। 6টা দেখো বলছে -√81, তাহলে মাইনাসটা রেখে দিলাম, √81 মানে কত? 9 9 81, তাহলে এটা অবশ্যই মূলদ সংখ্যা হবে, এটা কী হবে? মূলদ সংখ্যা। তারপর পরের প্রশ্ন দেখো 7, √42 বলছে, √42, 42 মানে কত? 42কে যদি আমরা করি 2 21 2 42, 3 7 21, তার মানে এটাকে ভাঙা যাচ্ছে না, মানে 2 গুণ 3 গুণ 5 হয়ে যাচ্ছে, তার মানে ভাঙা যাবে না, এটা হচ্ছে একটা অমূলদ সংখ্যা, অমূলদ সংখ্যা। √29 আছে পরেরটা, এটা তো অবশ্যই, এটা অলরেডি একটা মৌলিক সংখ্যা, তার মানে এটা অবশ্যই অমূলদ সংখ্যা, অমূলদ সংখ্যা। 9টা দেখো -√1000, -√1000 মানে কত স্কোয়ার হয়? দেখো 1000 আমরা যদি করি, 1000 কি কারো স্কোয়ার হয়? হয় না। 4টে যদি শূন্য থাকতো তাহলে হতো। তাও একটু ভেঙে তোমাদের দেখিয়ে দিই জিনিসটা। 1000কে তুমি যদি ভাঙাও কত হবে? 2 দিয়ে করলে হচ্ছে তোমার 500 দুগুণে 1000, আবার 500কে যদি আমরা করি 2 দিয়ে, 250 দুগুণে 500, 2 1 2, 25 দুগুণে 50, 125, তাহলে 5 25 125, 5 5 25, তাহলে এটা কত হবে? -√2 গুণ 2 গুণ 2 গুণ 5 গুণ 5 গুণ 5, এটা আসছে, ঠিক আছে, সমান -√2 স্কোয়ার গুণ 2 গুণ 5 স্কোয়ার গুণ
5 সমান মাইনাস, দেখো 2 স্কোয়ার আর 5 স্কোয়ার এই দুটো বাইরে চলে আসবে, তাহলে 5 দুগুণে 10 লিখে দিলাম। আর রুট ওভার অফ দেখো 5 আর 2 পড়ে থাকবে, 5 দুগুণে 10। এটা যেহেতু আসছে -10 রুট ওভার অফ 10, এটা কী হবে, এটা কিন্তু একটা অমূলদ সংখ্যা হয়ে যাবে, অমূলদ সংখ্যা। তো তোমরা কিন্তু ভুল করেও এটাকে মূলদ সংখ্যা করে দিও না, ঠিক আছে? এটা কিন্তু একটা অমূলদ সংখ্যা হয়ে যাবে। তোমরা হয়তো অনেকেই ভুল করতে পারো, এটা ভাবছো যে 100 স্কোয়ার, কিন্তু 100 স্কোয়ার মানে হচ্ছে তোমার একের পরে 4টে শূন্য হবে, ঠিক আছে? 3টে শূন্য হবে না। তো আশা করি বোঝাতে পারলাম তোমাদের। তো কোষে দেখি 1.2 এর 1, 2 এবং 3 অঙ্কগুলো করে দিলাম। আর সংখ্যা রেখায় স্থাপন করা সেগুলো তোমাদের শিখিয়ে দেবো পিথাগোরাসের উপপাদ্যর মাধ্যমে, ঠিক আছে? সংখ্যা রেখায় কীভাবে √5, √3, √11 এগুলো কীভাবে করতে হয় সেগুলো শিখিয়ে দেবো। সেগুলোকে আমাকে সাদা পেজে করতে হবে যাতে তোমরা সহজে বুঝতে পারো। ক্লাসটা কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করবে, এবং যদি ভালো লাগে অবশ্যই একটা করে লাইক করে দেবে, এবং চ্যানেলটাকে যারা যারা সাবস্ক্রাইব করোনি সাবস্ক্রাইব করে দেবে। ফ্রেন্ড সার্কেলের সাথে অবশ্যই চ্যানেলটাকে একটু শেয়ার করে দিও, ঠিক আছে? চলো আজকের জন্য এখানেই থাকছে, দেখা হচ্ছে তোমাদের সাথে পরের ভিডিওতে।